আজকে আমরা মিটার ব্রিজটা আরেকবার দেখি। হুইস্টন ব্রিজে একটু সমস্যা, তো ওইটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের কাছে একটা সার্কিট শিখাই। সার্কিটটার নাম আমি দিয়েছি আর কি। সার্কিটটার নাম দিয়েছি ডোন্ট কেয়ার সার্কিট। নামটা দেওয়ার একটা কারণ আছে, যে এখানে এমন একটা রোধ আছে এই সার্কিটের, ওই রোধটা তুমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবা, কিন্তু সার্কিটের কারেন্ট ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না। এই জন্য এই নামটা দেওয়া হয়েছে ডোন্ট কেয়ার সার্কিট। আমরা এটা প্রমাণ করে দেখব। তোমাদের আমি 2 মিনিট সময় দিব। কেউ যদি পারো তাহলে তো খুবই ভালো, না পারলে আমি তো অবশ্যই করে দিব। সার্কিটটা এরকম, 5টা রোধ আছে। এটা হচ্ছে 10 ভোল্টের একটা ব্যাটারি। এটা 1 ওহম, 2 ওহম, 3 ওহম, 6 ওহম, 4টা রোধ। আরেকটা রোধ এক্স, যে কোনো একটা মান। এখন তোমাদের মধ্যে থেকে ওই কেসিএল কেভিএল ব্যবহার করেই পারবা। কেসিএল কেভিএল যে স্যার শিখাইছে, তো এগুলো যদি ব্যবহার করো তাহলে প্রমাণ করতে পারবা এক্স এর মান যাই হোক না কেন এই সার্কিটের কারেন্ট ভোল্টেজের কোনো তারতম্য হয় না আর কি। স্যার যে কেসিএল কেভিএল শিখেছে, কারশফের ভোল্টেজ ল, কারেন্ট ল, এগুলি দিয়ে তুমি নিজেই প্রমাণ করতে পারবা। দেখো পারো কিনা, ট্রাই করো। 2 মিনিট সময় দিব। আচ্ছা, সার্কিট থেকে নাও, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। এই যারা ক্লাস করলো না তাদের প্র্যাকটিক্যালটা আমি নিব না হয়তো। সার্কিটটা আঁকো, তারপর অ্যাটেন্ডেন্সটা দাও। 1 2 3 6 আর 10 ভোল্ট, আর মাঝেরটা এক্স। আমি একটু অ্যাটেন্ডেন্সটা নেই। আচ্ছা, প্রথম 20 জন বলো, 301 থেকে 320 কে কে আছো? 311 306 6 314 14 9। আচ্ছা, তারপরে 321 থেকে 340 পর্যন্ত। 325 329 322 আচ্ছা, 25 29 22 338 38। ওকে, তাহলে 41 থেকে 60 পর্যন্ত। 349 স্যার আমি 308। আমার নেটওয়ার্কের প্রবলেম তো স্যার আমি। আচ্ছা,
কারোর প্রবলেম থাকলে অন্যকে বলতে বলো। 40 থেকে 60 পর্যন্ত একজনই? ওকে, এবার 61 থেকে 80 পর্যন্ত। 354 আচ্ছা, 61 থেকে 80 পর্যন্ত। 69, 376, 376। এই যে এটা কিন্তু রেকর্ডের মধ্যে থেকে যাচ্ছে, আমি কিন্তু দেখাবো তোমাকে যে তুমি ছিলা না, মানে যে নাই। আজকে ডেটটা একটু এখানে লিখি তাহলে সুবিধা হবে। 24/8। 327 আছে। আচ্ছা, তাহলে 81 থেকে 400 পর্যন্ত। স্যার 81, 391 81, 91, 393 93। ওকে, শেষ পর্যন্ত স্যার 409 409। 404 409 হ্যাঁ, 9 দিয়েছি, 4 দিয়েছি। 414 400, 14, 400। 413 স্যার আচ্ছা, দেখো তো কেউ বাকি পড়ছো? স্ক্রিনে আছে রোল গুলো 1 2 3। স্যার আমি না আগের ক্লাসটাতে জয়েন হতে পারিনি। আগের ক্লাস ছিল না তো। আচ্ছা, তাহলে এরাই হচ্ছে প্রেজেন্ট। ওকে, স্যার 400 দিয়েছেন। হ্যাঁ 400। এই যে এটা 400। বলো। স্যার গত ক্লাসে অ্যাটেন্ডেন্স কি নিয়েছিলেন? আমি একটু লেট করে জয়েন করেছিলাম, দেন আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার অ্যাটেন্ডেন্স নেবেন কিনা, তারপর বলেছিলেন নিবেন না আজকে। স্যার গত ক্লাসে কথা বলছিলাম। গত ক্লাসে নাই তাহলে আজকে নিলাম। ওকে, স্যার আমি দিতে পারিনি 330 স্যার 334 34 দিয়েছি না? স্যার না স্যার 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 হ্যাঁ, বলো। 321 নেটওয়ার্কের জন্য বলতে পারছি না 321 আচ্ছা, তোমরা কি এখন ডোন্ট কেয়ার কন্ডিশন বের করতে পারছো? এক্স এর মান যে কোনোটা হইলেই যে সমস্যা নাই, এটা কি বের করতে পারছো? কৌশিক স্যার তো তোমাদের কেসিএল কেভিএল খুব ভালো করে পড়েছে। এত ভালো করে পড়ায় লাভ কি হলো তাহলে? আচ্ছা, কেউ কি কনফিডেন্ট পারবা, মানে সময় দিলে পারবা? এক্স এর মান যাই হোক না কেন, এই সার্কিটে কোনো সমস্যা নাই। এক্স এর মান 1 দিতে পারো, 2 দিতে পারো, 0 দিতে পারো, ইনফাইনাইট দিতে পারো, কোনো সমস্যা নাই। কেউ কনফিডেন্ট না? লাভ কি হলো? আচ্ছা, কেসিএল কেভিএল কার মনে আছে বলো তো একটু? কেসিএল কেভিএল এর প্রয়োগ করে আমরা আরেকটা সূত্র প্রতিষ্ঠা করে তারপরে প্র্যাকটিক্যাল করতেছি। আর কেসিএল কেভিএল যদি তোমার মনে না থাকে তাহলে কি প্র্যাকটিক্যাল করার অর্থটা কি? আমাকে বলো, কেসিএল কেভিএল বলো, কারশফের কারেন্ট ল আর ভোল্টেজ ল বলো। এটা বলতেই হবে, নাম ধরে বলবো? আচ্ছা, প্রথম অ্যাটেন্ডেন্স নিচে ওইখান থেকে বলি। এই রোল 306 বলো। জি স্যার কারশফের কারেন্টের সূত্রটা বলো। স্যার কারশফের কারেন্টের সূত্র হচ্ছে সামেশন অফ I is equal to 0 হ্যাঁ, এটা তো সমীকরণ বললা, সূত্র বলো, সূত্র, বিবৃতি, ভাষা। স্যার ভাষা তো জানি না ম্যাথ শিখেই শেষ। রোল 8 বলো।
রোল 8। স্যার আমি বলবো। কে দৃষ্টি? হ্যাঁ বলো। 404। স্যার কারশফের প্রথম সূত্রটা হচ্ছে গিয়ে তড়িৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়। আচ্ছা ঠিক আছে, মানে কোনো একটা বিন্দুতে বা জাংশনে যদি কিছু কারেন্ট আসে যায়, যাই হোক না কেন, এই বিন্দুর কথা যদি কল্পনা করি তাহলে এইখানে কারেন্ট গুলোর বীজগাণিতিক যোগফল শূন্য। এটা যদি I1 হয়, এটা যদি I2 হয়, এটা যদি I3 হয়, তাহলে এই সবগুলোর যদি বীজগাণিতিক যে যোগটা আছে সেটা যদি করি তাহলে যোগফল শূন্য হবে। বীজগাণিতিক যোগ মানে প্লাস হইলে I1 যদি ভেতর দিকে আসে, আমরা যদি ভেতর দিককে প্লাস বলি তাহলে I1 প্লাস, আর যদি বাইরের দিককে মাইনাস বলি, মনে করো I2 টা বাইরের দিকে যাচ্ছে, তাহলে তখন I2 মাইনাস হয়ে যাবে। তারপর I3 আবার ভেতরের দিকে আসছে, তাহলে এটা প্লাস। এইটার ফলাফল শূন্য হবে। এটাই বলছে আমাদের কারশফের প্রথম সূত্র, যে কোনো একটা বিন্দুতে প্রবাহ মাত্রাগুলোর বীজগাণিতিক যোগফল শূন্য। দ্বিতীয় সূত্র বলো, দৃষ্টি বলো। কোন একটা বদ্ধ লুপে স্যার বলবো। হ্যাঁ বলো। কোনো আবদ্ধ তড়িৎ বর্তনীর বিভিন্ন অংশগুলোর রোধ আর তাদের আনুষঙ্গিক প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই বর্তনীর অন্তর্ভুক্ত মোট তড়িৎচালক শক্তির সমান। আচ্ছা ঠিক আছে, তো এটার মানে হচ্ছে মনে করো আমাদের একটা খুব ছোট্ট একটা বর্তনী আছে, এটা একটা বর্তনী, সুবিধার জন্য নিলাম। এখানে আর পরিমাণ রোধ আছে, I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, আর এখানে ই পরিমাণ তড়িৎচালক বল দেয়া আছে। তাহলে বলছে যে যদি আরেকটা রোধ থাকতো, মনে করো এটা R1 এটা R2 থাকতো, তাহলে এর ভিতর দিয়ে I পরিমাণ কারেন্ট যেত। তো আমাদের দ্বিতীয় সূত্র বলতেছে যে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে এর গুণফল, তাহলে I/R1, আবার R2 এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটার গুণফল I/R2। এই যে গুণফলের যোগফল, এইটা হবে এই লুপের মধ্যে কি পরিমাণ ব্যাটারি আছে বা কি পরিমাণ তড়িৎচালক বল আছে এর সমান, এর সমান। এটা হবে আমার ই এর সমান, এটা বলে দিছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র KVL। প্রথমটা ছিল KCL, এটা হলো KVL। আচ্ছা, যারা পারে না কি আর করার, পারতেই হবে আসলে, না পারে এই প্র্যাকটিক্যালের কোনো অর্থ আছে? আচ্ছা, ডোন্ট কেয়ার কন্ডিশনটা আমি প্রমাণ করি, তোমরা একটু দেখো। আমি বলছিলাম যে আমার সার্কিটের মধ্যে যে এক্স আছে, এক্স এর ভ্যালু যাই হোক না কেন, এই সার্কিটের কারেন্টের কোনো পরিবর্তন হবে না, ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না। তার মানে হচ্ছে এখানে যদি 10 দেই, আগে যদি এখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাইতো, এখন 1 অ্যাম্পিয়ারই যাবে। আগে যদি এখানে 2 অ্যাম্পিয়ার যাইতো, আমি জানি না হিসাবটা, এখনো 2 অ্যাম্পিয়ার যাবে। আর যদি এখানে 15 দেই রোধ, তাও আগের মতোই ভ্যালু থাকবে। এখানে যদি 15 দিই তাও কোনো সমস্যা নাই, এখানে যদি 0 দেই তাও সমস্যা নাই, ইনফাইনাইট দেই তাও কোনো সমস্যা নাই, মানে এক্সট্রা পুরোটাই ডোন্ট কেয়ার। তাহলে আমরা একটু প্রুফ করি। আমাদের এক্সপেরিমেন্ট তো করাই আছে, আমরা যন্ত্রগুলো চিনি, এক্সপেরিমেন্টটা আবার দেখবো, শেষের দিকে গিয়ে এই ডোন্ট কেয়ারটা একটু দেখি, এটা লাগবেই আমাদের। খেয়াল করে দেখো, তো আমাদের সার্কিটটা আমি একটু ছোট্ট করে এখানে আঁকি। এখানে 1 2 3 6 আর মাঝে ছিল এক্স, আর বাইরে ছিল 10 ভোল্ট। তো আমরা ধরলাম সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে I পরিমাণ, I পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। এদিক দিয়ে হচ্ছে I1, এখানে এসে ভাগ হয়ে গেল, এদিক দিয়ে হচ্ছে I2, আর এই এক্স এর মধ্যে দিয়ে ধরে নিলাম IX পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো তাহলে I1 থেকে যদি এই বিন্দুতে এসে এক্স পরিমাণ চলে যায়,
তাহলে I2 এর ভেতর দিয়ে কতটুকু যাবে? I1 মাইনাস IX। আর যেহেতু এই যে এই 3 ওহম এর মধ্যে দিয়ে আগে I2 পরিমাণ আসতেছিল, আর এই মাঝখান দিয়ে IX এর ভিতর দিয়ে IX পরিমাণ কারেন্ট আসছে, তাহলে 6 ওহমের ভিতর দিয়ে যাবে I2 প্লাস IX পরিমাণ কারেন্ট। ওকে, তো এইটুকু আমাদের ছিল নতুন করে চিহ্নিতকরণ। এবার আমরা আমাদের দুইটা লুপ নিব, KVL ইউজ করব শুধু, আর কোনো কিছু লাগবে না। KVL, কারশফের ভোল্টেজ ল। দুইটা লুপ নিব আমরা। লুপটা কোনটা একটু আমি একটু ছোট করে দেখা দিচ্ছি। এই লুপটা নিব, A B। আচ্ছা, সবগুলো বিন্দু চিহ্নিত করি। এই বিন্দুটা হচ্ছে D, এই বিন্দুটা হচ্ছে E, এই বিন্দুটা হচ্ছে F। তোমরা এগুলো জানো, সবাই জানো। এখন আমি দুইটা লুপ নিব, দুইটা লুপ নিয়ে ইকুয়েশন লিখব, যোগ বিয়োগ করব, ডোন্ট কেয়ার কন্ডিশন বের হয়ে আসবে। আমরা একটা লুপ নিব, A B E F A। এই লুপের জন্য একটা সমীকরণ লিখব। সমীকরণটা কেমন হবে কেউ বলতে পারবা? বলো তো দেখি। কারণ মনে নাই? আচ্ছা, আমি লুপটাকে একটু বড় করে রাখি। এ বি, ওই লুপটাকে একটু বড় করে রাখি, তাহলে মনে হয় অনেকের মনে হবে। এ হচ্ছে এটা, বি সি ডি, এ বি সি ডি। এ আর বি এর মধ্যে আছে 1 ওহম, 1 ওহম। আর এর মধ্যে দিয়ে I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে। আর বি আর সি এর মধ্যে X ওহম আছে, এর মধ্যে দিয়ে IX পরিমাণ কারেন্ট যাচ্ছে। আর সি আর ডি এর মধ্যে দিয়ে 3 ওহম রোধ যুক্ত আছে, আর কারেন্ট যাচ্ছে হচ্ছে I2 পরিমাণ। আর এ আর, আচ্ছা এটা F ছিল না, বিন্দুগুলো আমি আবার একটু চিহ্নিত করি। ওইখানে একরকম, এখানে একরকম হয়ে গেছে। তাহলে এখানে হচ্ছে E, এখানে হচ্ছে F। এখন তাহলে আমার KVL যেটা ছিল, KVL যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কত হবে একটু দেখে বলো। কারেন্ট আর রোধের গুণফল, কারেন্ট আর রোধের গুণফল, কারেন্ট আর রোধের গুণফল, এগুলো নিয়ে যোগ করব। তাহলে প্রথমটা হচ্ছে I1 ইন্টু 1। I1 ইন্টু 1 হইলে শুধু I1 থেকে যায়। তারপরে IX ইন্টু X, IX ইন্টু X, তাহলে X IX থেকে যায়। আর তৃতীয়টার ক্ষেত্রে কি হবে? তৃতীয়টার ক্ষেত্রে ঘটনা হবে, আমি যেহেতু লুপ ঘড়ির কাঁটার দিকে নিচ্ছি আর আমি কারেন্ট ধরেছি উল্টা দিকে, তাহলে এখানে কি হবে? গুণফলটা হবে নেগেটিভ। তাহলে I2 3 বা 3I2। আর এখানে এই লুপের মধ্যে কোনো তড়িৎচালক বল নাই, ফলাফল হবে 0। এটুকু বুঝছো সবাই? এই সমীকরণটা আমি হ্যাঁ, ঘড়ির কাঁটার দিকে একটা লুপ নিয়েছি, তারপরে KVL অ্যাপ্লাই করছি, সমীকরণটা আমার এটা হয়েছে। এবার তাহলে আবার আরেকটা যে লুপ আছে, ওই লুপের জন্য সমীকরণটা আমি লিখবো, একদম সহজ। এটাকে 1 নাম্বার দিলাম, তাহলে ওই লুপটা কি হবে? BCDEB লুপ। তো ওই লুপের জন্য সমীকরণটা কিরকম হবে? আমি সার্কিটটা আবার এঁকে দিচ্ছি, ওখানে একটু ছোট হয়ে গেছে, এঁকে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ডি, ই। এটা হচ্ছে এক্স পরিমাণ, IX পরিমাণ কারেন্ট যাচ্ছে। এটা হচ্ছে I1 মাইনাস IX। আর এটা হচ্ছে I2 প্লাস IX। এবার তাহলে আমার সমীকরণটা কিরকম হবে? বি থেকে শুরু করি আমরা। বি থেকে যদি শুরু করি, ঘড়ির কাঁটার দিকে যাই, তাহলে এখানে আমার রোধ ছিল 2 ওহম আর নিচে ছিল 6 ওহম।
তো রোধ আর কারেন্টের গুণফল করতে হবে, করি তাহলে 2 ইন্টু I1 মাইনাস IX। ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি, আমার লুপও কারেন্ট ওইদিকে, তাহলে পজিটিভ। এবার যখন ডি থেকে ই তে যাব, আমার লুপ আর কারেন্ট বিপরীত দিকে যাচ্ছে, তাহলে গুণফলটা হবে নেগেটিভ, সামনে নেগেটিভ। আর 6 দিয়ে গুণ করব, কারণ 6 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, I2 প্লাস IX। এবার IX এর মধ্যে দিয়ে যখন যাবে, তখন আমার লুপ হচ্ছে বিপরীত দিকে। আমার লুপ এই দিকে গেলে এই কারেন্টের বিপরীত দিকে হয়ে যায়, কারেন্ট নিচের দিকে যাচ্ছে, আমার লুপ বিপরীত দিকে যাচ্ছে, তাহলে ওইখানে গুণফল হবে ঋণাত্মক। তাহলে লিখে ফেলি মাইনাস XIX ইকুয়াল 0। এইটুকু সবাই জানে পারার কথা। এখন হচ্ছে যে দ্বিতীয় যে সমীকরণটা, এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি। এসব কথাবার্তা লেখার দরকার নাই, একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে কি হয়? I1 আছে কয়টা? 2টা, তাহলে 2I1 লিখি। I2 আছে মাইনাস 6I2। ওকে, IX এর সাথে কি আছে? এখানে আছে 2, আর এখানে আছে 6, আর এখানে আছে X। তাহলে আমি কি লিখতে পারি? -2, আচ্ছা এইভাবে লিখি, -2 প্লাস 6 প্লাস X IX ইকুয়াল 0। এটা লিখতে পারি আমি। যারা একটু যোগ বিয়োগ পারো তাদের আর এই সমস্যা, এখানে সমস্যা নাই। ওকে, আমি একটু রিঅ্যারেঞ্জ করে লিখছি। এবার উপরের সমীকরণটাকে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই, আচ্ছা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কি দাঁড়ায়? 2 দিয়ে গুণ করলে এখানে 2 হবে, এখানে 2 হবে, এখানে হবে 6, এখানে হবে 6। এখন উপরের সমীকরণ থেকে নিচের সমীকরণ যদি বিয়োগ করে দেই, দেখো এখানে 2i, এখানে 2i, উপরের সমীকরণ থেকে নিচের সমীকরণ বাদ দিয়ে দিচ্ছি, এখানে 6, এখানেও 6, একই চিহ্ন, বিয়োগ করলে বাদ চলে যায়। তাহলে আমার যোগফল কত হবে? দুইটা সমীকরণের যোগফল হবে এইটুকু আর এইটুকুর যোগফল, এইটুকু আর এইটুকুর যোগফল। একটু দেখি লিখলে কি দাঁড়ায় শেষ পর্যন্ত। উপরে হচ্ছে 2x IX, আর নিচে হচ্ছে +2 + 6 + X ইন্টু IX ইকুয়াল 0। ডান পাশে তো সবসময় 0ই ছিল। এখন দেখো এই সমীকরণে IX আছে আর কিছু সংখ্যা আছে, তাহলে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি। IX টাকে সামনে লিখলাম নিজের সুবিধার জন্য, 2 + 6 + X। 2 2 6 এগুলো তো শূন্য না, আর X এর মান আমরা শূন্য না ধরে নিলাম আপাতত। হ্যাঁ, X এর মান আপাতত শূন্য না ধরে নিলাম, তাহলে এইটুকু কখনোই শূন্য না। ধরো এইটুকু কখনোই শূন্য না, তাহলে এইটুকু যদি শূন্য না হয়, এইটুকু যদি শূন্য না হয়, তাহলে কি হবে? ম্যাথমেটিক্স অনুযায়ী কারেন্টের মানই শূন্য হইতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই। কারেন্টের মান শূন্য হইতে হবে। এখন যদি কারেন্টের মান শূন্য হয়, কারেন্টের মান যদি কোনো একটা ইয়ে দিয়ে শূন্য হয়, কোনো একটা পথে যদি কারেন্টের মান শূন্য হয়, তার মানে কি? এখানে রোধ আমি যা ইচ্ছে তা দেই, তাতে কি সার্কিটের কোনো চেঞ্জ আসবে? এই সার্কিটটা এমন ভাবে তৈরি করা হয়েছে, আমরা যদি এখানে যা ইচ্ছে তা দেই না কেন, কারেন্টের মান শূন্য, সব সময় কারেন্টের মান শূন্য। কারেন্টের মান যদি শূন্য হয়, তাহলে এখানে রোধের মান যদি বাড়ায় দেই, কমায় দেই, এই জন্য X দিয়েছি আমি, কোনো সংখ্যা দেই নাই, বাড়ায় দেই কমায় দেই, এতে এই সার্কিটের কোনো যায় আসে না, শূন্য। মানে আগে এদিকে যতটুকু কারেন্ট ছিল, এদিকে যতটুকু কারেন্ট ছিল, সব সময়ের জন্য একই পরিমাণ কারেন্ট যাইতে থাকবে। এই জন্য আমি এই সার্কিটের এই অংশটুকু, X অংশটুকুর নাম দিছি ডোন্ট কেয়ার অংশ। তো ডোন্ট কেয়ার, কেন ডোন্ট কেয়ার কেউ কি বলতে পারবা? কারেন্টের মান কেন এখানে শূন্য? কারণ রোদ বাড়ালে কমালে কারেন্ট কোনো চেঞ্জ হবে না, মানে শূন্যই থাকবে হ্যাঁ, সেই সেটা তো জন্য। তুমি দেখতে পাচ্ছ।
আর হিডেন কারণ কি, ভেতরের কারণটা কি, আসলে কেন যাচ্ছে না? যাওয়ার তো কথা, যেহেতু রোদ আছে কারেন্ট তো যাওয়ার কথা। একটা পথও তৈরি করা আছে, কারেন্টের যাওয়ার রাস্তা তৈরি করা আছে। কেউ কি বলতে পারবা দুইটা বিন্দুর মধ্যে কখন কারেন্ট প্রবাহিত হয় না? আচ্ছা আমি বলে দিচ্ছি, যদি কোনো দুইটা বিন্দু, ওদের বিভব পার্থক্য কি জিরো? বুঝি নাই। বিভব পার্থক্য যদি না থাকে তাহলে তো স্যার মানে হ্যাঁ ঠিক বলছো। এই যে আমাদের যে এই যে এই রোধটার দুই প্রান্তে যে দুইটা বিন্দু আছে, এটা যদি VA বলি আর এটা যদি VB বলি, তাহলে এই VA আর VB সমান, VA আর VB সমান। তো দুইটা বিন্দুর বিভব যদি সমান থাকে, বিভবের কোনো পার্থক্য না থাকে, তাহলে ওই দুই বিন্দুর মধ্যে যাই যুক্ত করি না কেন, একটা সাদা তারও একটা তারও যদি যুক্ত করে দেই, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। এই জন্য এই যে সার্কিটটা, এই যে সেটআপটা, এটা হচ্ছে এই অংশটুকু ডোন্ট কেয়ার, এক্স অংশটুকু ডোন্ট কেয়ার অংশ। তো এটা কি আমি যে কোনো সার্কিটের ক্ষেত্রে পাবো? উত্তর হচ্ছে না, উত্তর হচ্ছে না। কখন পাবো? যদি এই যে প্রথম এই যে আমাদের সার্কিটটা কিরকম আছে, প্রথম দুইটা রোধ আছে এইভাবে যুক্ত, তারপরে মাঝখানে একটা রোধ, তারপরে আবার দুইটা রোধ যুক্ত আছে, এরকম সার্কিটের ক্ষেত্রে যদি প্রথম দুইটা রোধের অনুপাত আর দ্বিতীয় দুইটা রোধের অনুপাত সমান হয়, তার মানে 1/3 ইকুয়াল 2/6, মানে তো 1/3, শুধুমাত্র যদি এরকম হয় তাহলেই এই ডোন্ট কেয়ার কন্ডিশনটা তুমি পাবা। প্রথম দুইটা রোধের অনুপাত পরের দুইটা রোধের অনুপাত যদি সমান হয়, তাহলে তুমি এই কন্ডিশনটা পাবা, ডোন্ট কেয়ার কন্ডিশন পাবা। অন্য কোনো ভাবে এই ডোন্ট কেয়ার কন্ডিশনটা তুমি অ্যারাইজ করতে পারবা না। বাসায় তুমি 100 বার চেক করে দেখবা, সববারই ফেল হবা। যখনই তুমি এই সামনের দুইটা, প্রথম দুইটা রোধের মান আর পরের দুইটা রোধের মানের অনুপাত সমান নিবা, তখনই এই ডোন্ট কেয়ার কন্ডিশনটা পাবা। দেখবা যে এই মাঝের যে এক্স রোধটা নিছিলা, এর ভেতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, কারেন্টের মান 0 আসতেছে। আর কোনোভাবে তুমি এটা পাবা না। এই যে ডোন্ট কেয়ার কন্ডিশনটা, এটা আসলে এমনিতে আমি নাম দিছি ডোন্ট কেয়ার। বিজ্ঞানী যিনি আবিষ্কার করছেন, উনি এটার নাম, ওনার নাম অনুসারে এই সার্কিটটার নামকরণ করা হয়েছে। এই সার্কিটটার নাম হচ্ছে হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ উনি এটা আবিষ্কার করছেন, হুইটস্টোন ব্রিজ উনি এটা আবিষ্কার করছেন। তো আমরা এটাকে কাজে লাগায় যে কোনো একটা রোধের মান নির্ণয় করে ফেলি, যে কোনো একটা রোধের মান নির্ণয় করে ফেলতে পারি। বাস্তবে কিন্তু এরকম সমান সমান দেয়া থাকবে না। বাস্তবে এই যে বাহুটা 6 যেটা, এটাকে আমরা বলি প্রথম বাহু, এটাকে বলি আমরা দ্বিতীয় বাহু, এটাকে বলি আমরা তৃতীয় বাহু, এটাকে বলি আমরা চতুর্থ বাহু, একদম নাম নির্দিষ্ট। এটাই প্রথম, এটাই দ্বিতীয়, এটাই তৃতীয়, এই নিচে যেটা এটাই চতুর্থ। বাস্তবে প্র্যাকটিক্যালি এই চতুর্থ বাহুতে একটা পরিবর্তনশীল রোধ, এই যেভাবে তীর চিহ্ন দিয়ে আমরা দেখি না, পরিবর্তনশীল রোধ যুক্ত করে আস্তে আস্তে খুঁজে বের করা হয় যে কোন রোধের জন্য, এই চতুর্থ বাহুতে কোন রোধ লাগাইলে আমার এই ডোন্ট কেয়ার কন্ডিশনটা বা হুইটস্টোন ব্রিজের যে নীতিটা এটা প্রতিষ্ঠা হয়ে যায়। এটা আমরা খুঁজে বের করি, তারপরে একটা আননোন থাকে ওইটা বের করে ফেলি। কিভাবে করি সেটা আমি ওই দিন বলছিলাম, তারপরে আমি তোমাদের মনে আছে কিনা জিজ্ঞাসা করি। কোন একটা জায়গাতে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না, কোন একটা যন্ত্রের মাধ্যমে আমরা বের করে ফেলতে পারি। যন্ত্রটার নাম কি? গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার। আচ্ছা, অনেকেই দু একজন আসলে প্রশ্ন করার আগে উত্তর বুঝে যায়, আর অনেকেই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর উত্তর বুঝে না। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা একটা গ্যালভানোমিটার যুক্ত করে দিই, তাহলে কি বুঝতে পারবো আমরা যে এখানে ওই যে অবস্থাটা চাই আমরা ডোন্ট কেয়ার, সেটা হয়েছে কিনা। তো সারাক্ষণ কারেন্ট চলতেছিল, যখন এখানে কারেন্ট বাড়ানো কমানোর পরে 6 চলে আসছে, তখনই গ্যালভানোমিটারটা 0 দেখাবে। গ্যালভানোমিটারটা একদম এরকম 0 দেখাবে। এই মাঝখানে 0 থাকে, আমরা জানি এদিকে নেগেটিভ ওইদিকে পজিটিভ থাকে। তো শূন্য দেখাবে। যখনই শূন্য দেখাবে, এটা কিন্তু 6 সাধারণত থাকবে না,
আমরা চেঞ্জ করে করে যখনই 6 যাব তখনই আমাদের এই শূন্যটা সে দেখাবে। ঠিক আছে, এখন হচ্ছে এই যে সবগুলাকে আমরা আলাদা আলাদা ভাবে নাম দিয়ে চিহ্নিত করে ফেলছি আমাদের সার্কিটের জন্য। সেটা হচ্ছে PQRS। PQRS একটু দেখি আমরা, নির্দিষ্ট কিন্তু। প্রথমটা হচ্ছে P, তারপরটা হচ্ছে Q, তারপরটা হচ্ছে Q, তারপরটা হচ্ছে R, তারপরটা হচ্ছে S। এসটা কততম বাহু? চতুর্থ বাহু। চতুর্থ বাহুতে তুমি এরকম প্রশ্নের সম্মুখীন হবা যে চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে এই ব্রিজটা সাম্যাবস্থায় আসবে, সাম্যাবস্থায় আসবে। তখন তুমি কি করবা? P/Q ইকুয়াল টু, ও আচ্ছা Q এখানে দিয়ে দিছি, Q নিচে দিয়ে দাও। আচ্ছা এটা কি? এটা R। P/Q ইকুয়াল R/S। অ্যাকচুয়ালি মানে বাস্তবে এই Q আর R কে ইন্টারচেঞ্জ করা যায়, তো এই জন্য আমি ওইভাবে দিয়ে ফেলছি। একই কথা, তবে তুমি যে কোনো একটা ইউজ করবা, না হলে কনফিউজড হয়ে যাবা। Q আর R কে ইন্টারচেঞ্জ করা যায় বাস্তবে, প্র্যাকটিক্যালি। ওকে, তুমি তাহলে এইভাবে দিবা, S টাকে নির্দিষ্ট রাখবা, এটা চতুর্থ বাহু। এখন আমরা কি করি? প্র্যাকটিক্যাল করার সময় আমরা একটা তার ব্যবহার করি, 1 মিটার লম্বা একটা তার ব্যবহার করি। তো আমরা জানি, খেয়াল করে দেখো, জিজ্ঞাসা করবো কিন্তু, আমরা একটা সূত্র জানি, শিখেছি, R সমানুপাতিক L। কার কার মনে আছে এটা? এই রোধের প্রথম সূত্র, রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। এগুলো তো 9 টেনে পড়ে আসছে রে বাবা। এই যে R সমানুপাতিক 1/A, এই সূত্র ব্যবহার করে তো আমরা এখন এই যে এই রোটা নির্ণয় করতেছি। আমাদের এই এক্সপেরিমেন্টের উদ্দেশ্য আপেক্ষিক রোধ নির্ণয় করা। এটা তো 9 টেনে পড়ে আসছো। আমি কি এখন আবার দৈর্ঘ্যের সূত্র, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র পড়াবো? না, কখনোই পড়াবো না। এটা তুমি প্রমাণ করে শিখে আসছো 9 টেনে। আচ্ছা, তুমি শিখে আসছো, ধরে নিলাম। তাহলে রোধ হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক। রোধ হচ্ছে কোন একটা পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। আমরা যদি 1 মিটার লম্বা একটা তার নেই, তাহলে যে পরিমাণ রোধ হবে, মনে করো R পরিমাণ রোধ হবে। যদি 2 মিটার লম্বা একটা তার নেই, তাহলে 2R পরিমাণ রোধ পাবো আমরা। কারণ দৈর্ঘ্য যদি ডাবল করে দিই, রোধও ডাবল হবে, সমানুপাতিক সম্পর্কযুক্ত। ওকে, এবার আমরা এখানে যে কাজটা করি, আমাদের মিটার ব্রিজের ক্ষেত্রে যে কাজটা করি, আমি দেখাইছিলাম, তারপর আবার বলতেছি। মিটার ব্রিজের ক্ষেত্রে যে আমরা কাজটা করি, এখানে একটা 1 মিটার লম্বা একটা তার নেই, 1 মিটার লম্বা একটা রোধযুক্ত তার নেই, রোধযুক্ত তার নেই, রোধযুক্ত তার নেই। এখন তুমি বলো যে আমি যদি এই অংশটুকুকে বলি R1, আর এই অংশটুকুকে বলি R2, আর এইটুকু বললাম 40 সেন্টিমিটার, এইটুকু বললাম 60 সেন্টিমিটার, তাহলে R1 আর R2 এর অনুপাত কত হবে? রোধ যেহেতু দৈর্ঘ্যের সমানুপাতিক, রোধ যেহেতু দৈর্ঘ্যের সমানুপাতিক, এখন আমি 1 মিটার লম্বা একটা তার নিয়েছি, একটা অংশকে বললাম এটা হলো 40 সেন্টিমিটার, এটা R1, আর R2 হচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে R1 আর R2 এর অনুপাত কত হবে? যেহেতু দৈর্ঘ্যের সমানুপাতিক, তাহলে জাস্ট R1 এর জন্য দৈর্ঘ্য যতটুকু সেটা ডিভাইডেড বাই R2 এর জন্য দৈর্ঘ্য যতটুকু সেটা, তো হয়ে যাবে 2/3। R1 আর R2 এর অনুপাত হবে 2/3। বা আরো যদি আরেকটু বইয়ের মতো করে বলি, তাহলে আমরা দুইটা হিসাবই একসাথে দেখাই না, পুরা দৈর্ঘ্যটাকে আমরা বলি L, পুরা দৈর্ঘ্যটাকে বলি L, আর এটুকে বলি L - 40। তাহলে
আমাদের সমীকরণটা এরকম দাঁড়ায়। সমীকরণটা দাঁড়ায় R1 যেহেতু 40, তাহলে 40 লিখলাম উপরে বা 40 লিখলাম, আর R2 যেহেতু L - 40, তাহলে এভাবে লিখলাম। এটা হচ্ছে রোধ দুটোর অনুপাত। যেহেতু রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, আমরা এই সমীকরণটা লিখতে পারি। এখন আমরা মিটার ব্রিজের ক্ষেত্রে কি ঘটাই? মিটার ব্রিজের ক্ষেত্রে আমরা দুইটা রোধ তো নেই, সরাসরি রোধ নেই, আর আরেকটা তার নেই, নিচে একটা তার যুক্ত করি, এইভাবে একটা তার যুক্ত করি, আর এইখান থেকে একটা জকি যুক্ত করি, একটা তার যুক্ত করি, জকি যুক্ত করি। এখন এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। এবার যেহেতু জকি যেখানে টাচ করাবো এর বাম পাশে একটা রোধের মতো আচরণ করবে এই অংশটুকু, আর ডান পাশের টুকু আরেকটা রোধের মতো আচরণ করবে। তার মানে হচ্ছে এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে বাম পাশের দৈর্ঘ্যটুকু যদি বের করে ফেলতে পারি, তাহলে ডান পাশের দৈর্ঘ্য 1 মিটার থেকে বিয়োগ করে দিলে হবে। এইখান থেকে আমরা P/Q = R/S, যে আমাদের সমীকরণটা ছিল। আচ্ছা, আমি তো কিউ আর আর কে বারবার চেঞ্জ করে ফেলতেছি। আচ্ছা, এটা আর, এটা কিউ। তাহলে আমরা যেহেতু P/Q = R/S জানি, ওই সমীকরণ থেকে এখানে লিখে ফেলতে পারি P/Q = R/S। বা যদি সরাসরি আমরা আমাদের এক্সপেরিমেন্ট অনুযায়ী যদি যাই, তাহলে শেষ পর্যন্ত আমাদের সমীকরণটা আসে হচ্ছে P = 100 - L / L ইনটু কিউ। আর এই পিটাই হচ্ছে আমরা যে তারটার রোধ নির্ণয় করতে চাই সেটা। মানে এখানে যে দুইটা রোধ দিয়েছি, উপরে যে দুইটা রোধ দিয়েছি, এই দুইটার মধ্যে একটা রোধের মান আমাদের জানা আছে, ওইটা হচ্ছে রেজিস্ট্যান্স বক্স থেকে আমরা দিব, রেজিস্ট্যান্স বক্স থেকে দিব। আর যেটা জানা নাই ওইটা আসলে একটা তার যুক্ত করে দিব এখানে। আমি ভিডিওতে আবার দেখাচ্ছি, তোমাকে একটু মনে করে দিচ্ছি তার আগে। এখন আমরা ওই দিন দেখছিলাম যে এই দুইটা বিষয় আসলে একই, যে হুইস্টন ব্রিজ আর আমাদের তারটা, আমাদের যে কানেকশন সেটা একই। সেটা একটু দেখি, আমি দেখাই তোমাকে, আবার মনে করে দিই। এটা ছিল আমাদের হুইস্টন ব্রিজ। হুইস্টন ব্রিজটা এমন ভাবে প্রতিষ্ঠা করা হয়েছে যেন আমাদের রোধগুলোর অনুপাত সমান হয়। রোধগুলোর অনুপাত সমান হলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। কিউ আর আর নিয়ে টেনশনের কোনো কারণ নাই, কারণ এটা ইন্টারচেঞ্জ করা যায়। পি আর এস নিয়ে তোমরা একটু মনোযোগী থাকবা, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম পাবা, টেনশনের কোনো কারণ নাই। তবে একই এক্সপেরিমেন্টে দুই রকম দিও না, একরকমই দিও। ওকে, তো এটা হচ্ছে আমাদের হুইস্টন ব্রিজ। এটাকে আমরা কিভাবে এইখানে বাস্তবায়ন করলাম সেটা আমরা দেখাইছিলাম, যে আমাদের সেটআপের মধ্যে এগুলো হচ্ছে তামার পাত ব্যবহার করেছিলাম। তামার পাত ব্যবহার করে কানেকশন গুলোকে তৈরি করেছিলাম। এটা তোমাদের মনে আছে, এটা হচ্ছে আমাদের ওই 1 মিটার লম্বা তার। তাহলে তামার পাতের মধ্যে কোনো রোধ নাই, এই তারের মধ্যে রোধ আছে। আর এইখানে একটা রোধ বা তার, যেটার আমরা রোধ নির্ণয় করবো, আমরা জানি না, অজানা, আরটা অজানা, আর এসটা আমরা জানি। এটা তো রেজিস্ট্যান্স বক্স থেকে দিব, রেজিস্ট্যান্স বক্স থেকে দিব। আর এইখানে এটা এই জকিটা যেখানে টাচ করাবো, এর বাম পাশের টুকু হচ্ছে একটা রোধ, আর ডান পাশের তারটুকু হচ্ছে আরেকটা রোধ। তাহলে এখানে P/Q = R/S প্রতিষ্ঠিত হয়ে যায়। কখন প্রতিষ্ঠিত হবে? আমরা দেখতে থাকবো যে গ্যালভানোমিটারের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে কিনা। তো আমরা এই জকিটাকে যখন সরাইতে থাকবো, তখন কি হয়ে যাবে, একবার বাম পাশের রোধ বেশি হয়ে যাবে, একবার ডান পাশের রোধ বেশি হয়ে যাবে। তো সরাতে থাকবো একটা নির্দিষ্ট বিন্দুতে নেওয়ার পরে এই উপরের রোধ আর নিচের রোধ, আর ডান পাশের রোধ আর বাম পাশের রোধের অনুপাতটা সমান হয়ে যাবে, এরকম হয়ে যাবে একটা নির্দিষ্ট বিন্দুতে। এরকম হবে, শুধুমাত্র একটা নির্দিষ্ট বিন্দুতে এই ঘটনাটা ঘটবে। আমরা খুঁজে দেখবো, জকিটাকে সরায় বাম পাশের রোধ ডান পাশের রোধ চেঞ্জ করে আমরা এই নিষ্পন্দ বিন্দুটা, আমাদের ডোন্ট কেয়ার কন্ডিশনটা খুঁজে বের করবো। যখনই খুঁজে বের করা শেষ হয়ে যাবে, তখনই আমাদের এই আর এর মানটা বের হয়ে যাবে। তো এইখান থেকে আমি যখন খুঁজে বের করে ফেলবো, তখন এখানে কত দূর আছে সেটা বের করে ফেলতে পারবো, এখানে বের করে ফেলতে পারবো। আর এখান থেকে বক্স থেকে যেটা দিচ্ছি এটা তো দেখতেই পাচ্ছি আমি। তার মানে এই তিনটা আমি সরাসরি দেখতে পাচ্ছি। আর
এই তিনটা বক্স থেকে যেটা দেখছি এটা দিচ্ছি, এটা দেখতেই পাচ্ছি। আর এখানে কোন বিন্দুতে নিস্পন্দ পাওয়া গেছে, বাম পাশে কত দূরে, ডান পাশে কত দূরে, সেটা আমরা জেনে যাচ্ছি, দূরত্ব থেকেই পাওয়া যাচ্ছে। এই তিনটা যখন জেনে যাচ্ছি, তিনটা মান যদি একটা সমীকরণে জানা থাকে, তাহলে বাকি যে আটটা, এই আটটা আমরা সরাসরি পেয়ে যাবো ওই সমীকরণে বসায় দিয়ে। আমি প্র্যাকটিক্যাল ভিডিওটা আবার আজকে দেখাচ্ছি, কানেকশন সহ ভিডিওটা দেখাচ্ছি কিভাবে আমি নিস্পন্দ বিন্দুটা পাবো। সরাসরি না দেখে আসলে কোনো লাভ নেই। তারপরেও আমি তোমাদেরকে ভিডিওটা আরেকবার দেখাচ্ছি, গত দিনের যে ভিডিওটা আবার আজকে দেখাচ্ছি। এবার মনে হয় আজকে যতটুকু বুঝো আর কি, আমার আর কিছু করার নেই, এইটুকুই। আমাদের সার্কিটটা আরেকবার দেখাচ্ছে যে আমরা নিস্পন্দ বিন্দুটা যেখানে পাবো, এক পাশে এল, এক পাশে 100 - এল, কানেকশন গুলো দেখাচ্ছে। এই তারটা রোধই আমরা নির্ণয় করব। এই যে কিছুক্ষণ আগে যে তারটা দেখাইলো, এরকম একটা তার যুক্ত করব, আবার দেখাই। এই যে তারটা লাগাচ্ছে, এই তারটা রোধই আমরা নির্ণয় করব, তারপরে আমরা আপেক্ষিক রোধ নির্ণয় করব। এইভাবে জকি যুক্ত করে, জকি দিয়ে খুঁজে খুঁজে আমরা নিস্পন্দ বিন্দুটা বের করব। তার আগে একটু কানেকশনটা আরেকবার দেখাবে, কানেকশনটা একটু দেখো। প্র্যাকটিক্যালি না দেখে আসলে ওরকম কোনো লাভ নেই। যে যে যন্ত্রগুলো লাগবে, যন্ত্রগুলো একটু দেখাচ্ছে। আচ্ছা, 3 মিনিটের ভিডিও, আমরা একটু দেখি। পদ্ধতিটা দেখাচ্ছে, প্রথমে কানেকশনটা দেখাবে কিভাবে কানেকশন দিবা তুমি। আচ্ছা, প্রথমে কোন কানেকশন, এটা একটু লাল হবে, দেখো তুমি। তার কেটে কেটে কানেকশনটা দিবে। এই যে ব্যাটারির সাথে কোথায় কানেকশন দিবে সেটা দেখাচ্ছে। মিটার ব্রিজের এক প্রান্ত, কোন প্রান্ত সেটা দেখাচ্ছে। এই যে ব্যাটারি লাল থেকে প্লাস থেকে মিটার ব্রিজের এক প্রান্ত। এবার ব্যাটারির নেগেটিভ কোথায় যুক্ত করতেছে এটাও দেখা দিচ্ছে। ব্যাটারি নেগেটিভ আমরা চাবির এক প্রান্তে যুক্ত করব। এই অংশটুকু কাজ শেষ করলাম। এবার চাবির অপর প্রান্ত থেকে মিটার ব্রিজের আরেক প্রান্ত পর্যন্ত যুক্ত করলাম, এই যে দেখায় দিল। এবার হচ্ছে রেজিস্ট্যান্স বক্স, আরেকটাতে ফাঁকা জায়গা আছে, মিটার ব্রিজের দুইটা ফাঁকা জায়গা, ওইখানে যুক্ত করব। দুইটা ফাঁকা জায়গা আছে, রেজিস্ট্যান্স বক্সের দুই প্রান্ত যুক্ত করে দিলাম। ওকে, আমাদের সার্কিট কমপ্লিট হয়ে যাবে প্রায়। আচ্ছা, এখন হচ্ছে যে রোধটা আপেক্ষিক রোধ নির্ণয় করবো সেটা, সেই তারটা লাগাই দিলাম। ওকে, এখন আমাদের গ্যালভানোমিটারটা লাগানো বাকি। আচ্ছা, এখন গ্যালভানোমিটারের এক প্রান্তের সাথে ওই যে দুইটা ফাঁকার মাঝামাঝি যে বিন্দুটা, এখানে লাগাইলাম। তারপর গ্যালভানোমিটারের আরেক প্রান্ত জকির সাথে যুক্ত করলাম। এবার সুইচটাকে অন করে আমরা নিস্পন্দ বিন্দু খোঁজার আগে একটা চেক করি যে বাম পাশে যদি জকি টাচ করাই, তাহলে যদি একদিকে বিক্ষেপ দেয়, আর ডান পাশে জকিকে টাচ করালে যদি অন্যদিকে বিক্ষেপ দেয়, তাহলে আমাদের সার্কিটটা কাজ করার জন্য রেডি। না হলে তোমাকে আরো কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এটা প্র্যাকটিক্যাল বিষয়, ওটা করার সময় দেখবো। টেস্ট করবা যে তুমি তোমার মিটার সার্কিট কমপ্লিট করার পরে জকিটাকে একবার বাম পাশে টাচ করাবা, তোমার মিটার যদি একদিকে বিক্ষেপ দেয়, ডান পাশে টাচ করানোর পরে, টাচ বলতে ওই যে তারটাতে টাচ করাবা, অন্যদিকে বিক্ষেপ দেয়, তাহলে তোমার সার্কিটটা রেডি। মানে হচ্ছে এর মাঝামাঝি কোনো একটা জায়গায় শূন্য আছে, না হলে কিন্তু মাঝামাঝিতে শূন্য নাই, অন্য কোথাও শূন্য আছে। এবার আমরা আমাদের অ্যাডজাস্টমেন্ট কিছু করলাম, রেজিস্ট্যান্স বক্সে অ্যাডজাস্ট করে একটা জায়গায় গিয়ে শূন্য পেলাম। শূন্যটা কোথায় পেলাম, এটা সূত্র বসায় দিলে শেষ। এবার এই দেখো, রোধ বক্স আর আমাদের যে অজানা রোধটা, এটা পরিবর্তন করে নিলাম। পরিবর্তন করে নেওয়ার একটা কারণ আমি বলে দেই, এটা কিন্তু জিজ্ঞাসা করা হবে। সেটা হচ্ছে যে আমরা যে ওই যে প্লেট গুলো নিছিলাম, প্লেট গুলোর যে রোধ আছে, কিছু রোধ তো আছেই, বিভিন্ন তার ব্যবহার করছে, এগুলোর কিছু রোধ আছে। এগুলো কিন্তু আমরা কোথাও কনসিডার করি নাই, ওইটাকে হিসাবের মধ্যে নিয়ে আসার জন্য ইন্টারচেঞ্জটা করা হয়েছে। আমরা শেষ পর্যন্ত দুইটা মান যে পাই, একবার বামে অজানা, একবার ডানে অজানা দিয়ে যে দুইটা মান পাবো, এই দুইটার গড় করে যেটা পাবো সেটাকে সঠিক বলে ধরে নিব আর কি। মানে এত তো আর এক্সাক্ট করা যায় না, যতটুকু করা যায় আর কি। দেখা যাবে যে হয়তো 2% বা 3% এররের মধ্যে আমাদের হিসাবটা শেষ হয়ে গেছে। এবার আবার দেখা গেছে আগে মনে হয় 43-এ ছিল, এবার 37-38-এ হয়েছে আর কি। তো দুইটার গড় নিতে হবে।
দুইটার গড় নিয়ে ওই এলটাকে আমরা সূত্রে বসাবো। টার্ন রেজিস্ট্যান্স পাওয়া যাবে x ইকুয়াল l বাই 100 মাইনাস 100 মাইনাস l ইন্টু r এখান থেকে। ওকে, এবার আচ্ছা আরেকবার করতেছে, করো 2-3 বার করো, সমস্যা নাই। এবার হচ্ছে এই কাজটা হচ্ছে আমাদের তারটা নিয়েছিলাম, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। যেহেতু আমরা আপেক্ষিক রোধ নির্ণয় করতে চাই, এ নির্ণয় করতে হয়, পাই আর স্কয়ার নির্ণয় করতে হয়। তো স্ক্রু গজের সাহায্যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করলাম, আর মিটার স্কেলের সাহায্যে তারের যে দৈর্ঘ্য নির্ণয় করলাম ওইটা আর দেখায় নাই। এখানে ওই আরটা হচ্ছে ওই স্ক্রু গজের সাহায্যে যেটা ব্যাস পাইছি 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাবে, কিছুক্ষণ আগে এক্স পাইছিলাম, আর এলটা হচ্ছে লেংথ অফ দা ওয়্যার, তারের দৈর্ঘ্য নির্ণয় করা, ওটা আর দেখায় নাই, ওটা তোমরা পারবা সবাই। এটা করলেই আমার এক্সপেরিমেন্টটা ওকে, শেষ। ওকে, এইটাই ছিল আমাদের আজকের এক্সপেরিমেন্ট। আচ্ছা, তোমাদের প্র্যাকটিক্যাল করার আগে এটা আমার কাছে মনে হয় না পুরোপুরি ক্লিয়ার হবে, প্র্যাকটিক্যাল করলে অনেকে ক্লিয়ার হবে না। নেক্সট ক্লাসে আমরা আমাদের আরেকটা এক্সপেরিমেন্ট আছে চলতরিৎ থেকে, সেটা হচ্ছে পোস্ট অফিস বক্স। এটাও রেজিস্ট্যান্স বক্সের মতোই আরেকটু কার্যক্রম আছে। পোস্ট অফিস বক্সের মাধ্যমেও আমরা একই কাজ করতে পারি। এটা ছিল অনেক আগের টেকনিক, আর মিটার ব্রিজটা হলো আপডেটটা আগে শিখে ফেলছি, এখন পোস্ট অফিস বক্সটা শিখে ফেললেই আমরা বাঁচি আর কি আপাতত। স্যার